রাত 2টা বাজে। ঘুমের ঘোরে মনে হচ্ছে কেউ একজন আমার খুব কাছে, তার নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমার কপালে কারো ঠোঁটের ছোঁয়া পেলাম। বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। কে আসবে এত রাতে আমার রুমে? আব্বু আম্মু নাকি ভাইয়া? কিন্তু দরজা তো ভেতর থেকে লক করা। তাহলে কে আসবে? কি করেই বা আসবে? ঘুমের ঘোরে চোখ খুলতেও পারছি না। অনেক কষ্টে চোখ খুলতেই দেখলাম একজন লোক আমার উপর ঝুঁকে আছে। ড্রিম লাইটের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে। ভয়ে চিৎকার করতে যাব, তখনই আমার ঠোঁট চেপে ধরে অনবরত কিস করতে থাকে। শুধু কিস বললে ভুল, সাথে কামড়ও দিচ্ছে। হাত পা ঠান্ডা হয়ে জমে গেছে, শরীর অবশ হয়ে গেছে, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। হাত দিয়ে জোরে জোরে ধাক্কা দিচ্ছি, তারপরও এক চুলও নড়াতে পারছি না। পিঠে মাথায় খামচি দিচ্ছি, তাতেও লোকটার হেলদোল নেই। ব্যথায় চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে, হার নিতে পারছি না। ভয়ে অঙ্গার হয়ে গেলাম। সকালে দরজা কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙল। রিম, এই রিম, এখনো উঠিসনি? কটা বাজে, কলেজ যাবি না? উঠে গিয়ে দরজা খুলে দিলাম। আম্মু আমার দিকে চেয়ে বলল, তোর ঠোঁটের কি হয়েছে? এরকম ফুলে আছে কেন? তখনই ঠোঁটে হাত দিতেই ব্যথা অনুভব করলাম। কালকের ঘটনাগুলো মনে পড়তেই গলা শুকিয়ে গেল। বুঝতে পারলাম না স্বপ্ন নাকি সত্যি ছিল। কিন্তু এতটা ভুল হবে? কে লোকটা ছিল? এরপর কি হলো কিছুই তো মনে নেই। না না, আর কিছু ভাবতেই পারছি না। আম্মু আমার উত্তর না পেয়ে, কি রে, কি হয়েছে? কই, কিছু না তো। কিছু হয়নি, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি। আমাকে কিছু না বলেই রুমে চলে আসলাম। এসে ভাবতে লাগলাম কে আমার সাথে এমনটা করলো। কি করেই বা রুমে ঢুকলো? বেলকনি দিয়ে? হয়তো তাই, কারণ আমি কখনো বেলকনি দরজা লাগিয়ে ঘুমাই না। নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম। মনের ভেতর হাজারো প্রশ্ন, কোনো কিছুই মাথায় ঢুকছে না। ভাবতে ভাবতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। তোয়ালে দিয়ে মুখ মুছে আয়নার দিকে তাকাতেই দেখলাম ঠোঁট অনেকটাই ফুলে গেছে। কালকের কথা মনে পড়তেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। হঠাৎ ড্রেসিং টেবিলের সামনে একটা কাগজ চোখে পড়ল। কাগজটা নিয়ে পড়তে লাগলাম। এইটুকুতে এই অবস্থা জানিমান, তাহলে আমাদের বাসর ঘরে কি হবে? এটা ছিল তোমার শাস্তি, আমাকে কষ্ট দেওয়ার শাস্তি, আমার থেকে দূরে থাকার শাস্তি। এই 2টা মাস আমি ঘুমাতে পারিনি, তুমি আমাকে ঘুমাতে দাওনি। আমাকে কষ্ট দিয়ে তুমি শান্তিতে ঘুমাচ্ছ। আমার থেকে আর দূরে থাকতে দিব না তোমায়। খুব তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসবো। আই লাভ ইউ মাই সুইট হার্ট। চিঠিটা পড়ে মুখ হা হয়ে গেছে। সব কিছু যেন ঘুলিয়ে যাচ্ছে। কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। কে এই লোক? কি চায় আমার কাছে? সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। ওনার ঘুমে কি মই দিয়ে এসেছে নাকি? কত বড় সাহস আমার রুমে এসে আমাকেই করে। ওকে তো আমি সামনে পেলে চিবিয়ে খাবো। কিন্তু বুঝতে পারছি না লোকটা কে। আমার তো তেমন কারোর সাথে দেখা হয়নি। ভাবতে ভাবতে আম্মু আবার ডাকছে নাস্তা করার জন্য। নিচে ডাইনিংয়ে গিয়ে দেখলাম আব্বু ভাইয়া নাস্তা করছে আর আম্মু খাবার সার্ভ করছে। আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম রিম। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। আমি খুবই শান্ত একটা মেয়ে বললে ভুল হবে। একটু একটু দুষ্টুমিও করি। আমাদের সিঙ্গেল পরিবারে বাবা মা ভাই, রিয়াদ আর আমি। আমাদের ব্যবসা আছে, ওটাই আব্বু আর ভাইয়া দেখাশুনো করে। যাই হোক, গিয়ে বসলাম নাস্তা করতে। বুঝতে পারছি না ঘটনাটা সবাইকে বলবো কি না। বললে অযথা টেনশন করবে। থাক, বলি না, হয়তো কেউ মজা করছে। কিন্তু কালকের ঘটনা তো মজা হতে পারে না। এসব ভাবছি, ভাইয়াটাকে ঘোর কাটে। কি হয়েছে? না খেয়ে খাবার নাড়ছিস কেন? আর কি এত ভাবছিস? না, কিছু হয়নি বলে খাবার খেতে শুরু করলাম। পাশ থেকে আব্বু বললেন, জ্বর এসেছে নাকি মামানি? এই তো এরকম রিম দেখাচ্ছে চলে কেন? এসেছে। ভাইয়া রিম কপালে আয়। হাত দিয়ে দেখে বলে। না, জ্বর তো না। সবাই সন্দেহ চোখে তাকিয়ে থাকে। ওদের তাকানো দেখে ঘাবড়ে গেলাম। আরে আজব, জ্বর আসবে কেন?
ঘুম থেকে উঠেছি তো, তাই এমন দেখাচ্ছে। কথাগুলো বলে দ্রুত খেয়ে চলে আসলাম। রেডি হয়ে কলেজে চলে আসলাম। ড্রাইভার ড্রপ করে দিল। কলেজে গিয়ে আমার বেস্টু নিশি আর রাইয়ের সাথে দেখা হলো। কালকের ঘটে যাওয়া ঘটনা সব কিছু খুলে বললাম। আমার কথা শুনে হেসে বলে, হয়তো স্বপ্নে দেখেছি, কিন্তু সেই চিঠিটা আর ঠোঁট দেখে বিশ্বাস না করার কোনো উপায় নেই। ওরাও অবাক হয়ে ভাবছে, কে ওই লোক। নিশি খুব মনোযোগ সহকারে কয়েকবার চিঠিটা পড়ল, তারপর একটা গোয়েন্দা ভাব নিয়ে বলল, আচ্ছা রিম, এখানে 2 মাসের কথা বলছে, মানে 2 মাস আগে তোর সাথে দেখা হয়েছে বা কিছু তো হয়েছে? তুই মনে করে দেখ তো 2 মাস আগের কথা, বিশেষ কারোর সাথে দেখা হয়েছে কি না? নিশির কথাগুলো শেষ না হতেই ঘন্টা বাজলো। ক্লাসের সময় হয়ে গেছে। তারপর আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে তুই এলাম। এত সময় ক্লাস কই? শেষ করে আসতেই রায় বলল, আরে বোন, এত চাপ নিস না তো, চল ফুচকা খেয়ে আসি। ফুচকা খাচ্ছিলাম তখন কয়েকজনের কথা শুনে তো অবাক। কারণ কাল যে ছেলেটা আমাদের র্যাগিং করেছিল, সে নাকি হসপিটালে, কে যেন মেরে হাত পা ভেঙে দিয়েছে। আসলে ছেলেটা আমাদের সিনিয়র ছিল। শুনে মনে মনে খুব খুশি হলাম। তারপর ফুচকা খেয়ে রাই আর নিশি ওদের বাসা চলে গেল আর বলল এত চিন্তা না করতে। আমিও বাসায় রওনা দিলাম। ইদানিং আমার মনে হলো কেউ যেন আমাকে ফলো করছে, কিন্তু তাকাতেই কাউকে দেখি না। সেদিনের পর থেকে বেলকনির দরজা আটকে ঘুমাই। এভাবে 2 দিন কেটে যায়। কলেজের ক্যাম্পাসে নিশি আর রাইয়ের সাথে বসে গল্প করছিলাম। তখন আমাদের সিনিয়র রোহান ভাই এসে আমার পাশে বসে বললেন, হেই গার্লস, কেমন আছো? আমরা হেসে প্রত্যুত্তরে বললাম, ভালো ভাইয়া। তারপর টুকটাক অনেক কথাই হলো। আমরা অনেক সময় আড্ডা দিলাম। ভাইয়া অনেক মজার এবং খুবই ভালো একজন মানুষ। দেখতে খুবই হ্যান্ডসাম। কলেজের অনেক মেয়ে লাইন দিয়ে পড়ে আছে ভাইয়ার পিছে, কিন্তু ভাইয়া কাউকেই পাত্তা দেয় না। উনি ভাইয়ার ফ্রেন্ডের ভাই। ভাইয়া বলেছিল দেখে শুনে রাখতে, কিন্তু আমি তেমন কথা বলি না। রাফি ভাইয়ের কথা ওনাকে বলিনি, বললেই একটু ঝামেলা হবে। আমি ঝামেলা পছন্দ করি না। তারপর ওনার সাথে কথা বলতে বলতে আমি উঠে বললাম, গাইস তোমরা কথা বলো, আমি একটু পানি খেয়ে তুই আসছি। এত সময় কই বলে ছিলি? চলে আসলাম। আর তোর পানি চোখ মুখ খেয়ে চলে এরকম আসতে লাগছে যাব, কেন? তখন কি কেউ হয়েছে? একজন হাত কি ধরে টেনে হ্যান্ডসাম একটা ছেলে রে রুমে বাবা। নিয়ে যায়। লোকটা দেয়ালের সাথে চেপে ধরে। আকস্মিকভাবে এমন হয়, ঘাবড়ে যাই। কি হচ্ছে বুঝতে পারি না। যখন বুঝলাম তখন হাত ছাড়াবার চেষ্টা করলাম আর বললাম, কে আপনি? আমাকে এভাবে টেনে এনেছেন, ছাড়ুন আমাকে। কিন্তু এত শক্ত করে চেপে ধরেছে, ছাড়াতেই পারছি না। লোকটার খুব রেগে বলল, তোমার সাহস কি করে হয় তুমি ওই ছেলের সাথে হেসে হেসে কথা বলো? আমি কিছুই বুঝতে পারলাম না। বললাম, আমি যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবো। আপনার কি সমস্যা? আপনি কে বলার? সাহস তো কম না। আমাকে ছাড়ুন, ছাড়ুন বলছি। লোকটার মুখে মাস্ক পরা, খুবই চেনা চেনা লাগছে। লোকটার শরীর স্মেল আমার খুব পরিচিত লাগছে। কি সুন্দর ঘ্রাণ। হঠাৎ মনে পড়ল ওই রাতে লোকটার স্মেল আর এই লোকটার স্মেল একই। তার মানে ওই লোকটা সেই লোকটা। আপনি সেদিন আমার রুমে, আমার কথা শুনে লোকটি আরও রেগে যায়। মুখে থেকে মাস্কটা খুলতে আমি ভয় পেয়ে যাই, কারণ লোকটা হলো শহরের বড় গুন্ডা আরুশ খান। সবাই তাকে জমের মতো ভয় পায়। ভয়ে গলা শুকিয়ে গেল, মুখ থেকে আপনা আপনি বের হয়ে যায়, "আ- আ- আ- আপনি?" আরুশ বলল, হ্যাঁ আমি। কেন ভয় পাচ্ছ কেন? অনেক কষ্টে তোমায় খুঁজে পেয়েছি, আর হারাতে দিব না। ওনার কথায় ভয়ও করছে, আবার রাগও লাগছে। আপনি এখানেও চলে এসছেন আমাকে মারতে? তার মানে সেদিন রাতে আপনি আমার রুমে এসেছিলেন আমাকে মারতে? তো না মেরে আমাকে করার সাহস কি করে? বজ্জাত ছেলে, ইডিয়েট, শয়তান, উগান্ডার, নাইজেরিয়ান কোথাকার। মেয়েদের দেখলেই করতে মন চায়।
আর করবেন নাই বা কেন? মানুষকে মেরে ফেলাই তো আপনার কাজ। এটা আর কি এমন বিষয়? তো মেরে ফেলে আমাকে এখনই মারুন। এভাবে পিছু করার তো কোনো মানেই হয় না। চোখ বন্ধ করে কথাগুলো একদমে বলে ফেললাম। চোখ খুলতেই ওনার চোখের দিকে তাকিয়ে আঁতকে উঠলাম। চোখ দুটো রাগে লাল হয়ে আছে। এখনই বুঝি আমাকে গিলে খাবে। আর কিছু বলতে পারলাম না। তখনই আমার মুখ বন্ধ হয়ে যায়। ঠোঁট দিয়ে চেপে ধরে কিস করতে থাকে, সাথে কামড়ও দিচ্ছে, যেন সব রাগ ঠোঁটের উপর দিয়ে ছাড়ছে। হাত পা বরফ হয়ে গেছে, শরীর অবশ হয়ে যাচ্ছে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ওনার এক হাত আমার কোমর জড়িয়ে রেখেছে। আমি দু হাত দিয়ে ধাক্কা দিচ্ছি, কিন্তু নাড়াতেই পারছি না। পিঠে অসংখ্য খামচি দিচ্ছি, ব্যথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তখনও লোকটা কামড় না দিয়ে স্মুথলি কিস করতে শুরু করে। কয়েক মিনিট পরে আমাকে ছেড়ে দিয়ে আমাকে শক্ত করে বুকে জড়িয়ে নিলেন আর বলল, তুমি শুধু আমার জান, আর কারো না। আর যেন কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি। যে তোমার দিকে চোখ তুলে তাকাবে তার অবস্থা রাফির মতো করব। আর আমার কথা না শুনলে এইরকম শাস্তি পাইবা। তোমায় প্রথম দেখায় আমার ঘুম হারাম হয়ে গেছে। বিশ্বাস করো, তোমাকে না দেখে এই 2 মাস আমি কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমিই জানি। তুই শুধু আমার, আর যেন কোনো ছেলের সাথে এসে এসে কথা বলতে না দেখি। কপালে একটা কিস করে চলে যায়। এতক্ষণ ওনার কথাগুলো শুনছিলাম, ভয়ে কিছু বলতে পারিনি। উনি চলে যেতেই মাটিতে বসে কান্না করতে শুরু করি। চোখের সামনে 2 মাস আগের ঘটনা ভেসে ওঠে। 2 মাস আগে কলেজ ট্যুরে 2 দিনের জন্য বান্দরবান গিয়েছিলাম। ওখানে গিয়ে প্রথম দিন ভালোই কাটে, কিন্তু বিপত্তি ঘটলো দ্বিতীয় দিন। সবাই পাহাড় ঘুরে ঘুরে দেখছে, আমি নিশি রায় আমরা গল্প করছি আর ঘুরছি। তখন নিশি আর রায় ছবি তুলতে ব্যস্ত। পাহাড়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ওদের থেকে অনেক দূরে চলে আসি। একটা জায়গায় আসতেই যা দেখলাম তাতে শরীরের লোম দাঁড়িয়ে যায়। একটা ছেলে হাতে বন্দুক তাক করে আছে সামনে একটা হাত বাঁধা লোকের দিকে। ছেলেটার সাথে আরও অনেক ছেলে, তাদের হাতে লাঠি দা ইত্যাদি। সব দেখে ঘাবড়ে যায়। ছেলেটা গুলি ছুড়ল, মুহূর্তেই লোকটা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে জোরে চিৎকার দিয়ে উঠি। তাতে লোকগুলো আমায় দেখতে পেয়ে যায়। কিছু না ভেবে ভয়ে দৌড় শুরু করি। ওই ছেলেটি বাকি ছেলেগুলোকে বলা কথা কানে বাজলো লাশটা পুঁতে ফেল, মেয়েটাকে আমি দেখছি। বলে বন্দুকটা কোমরে গুজে আমার পেছনে ছুটতে লাগলো আর বলল, এই মেয়ে দাঁড়াও বলছি, দাঁড়াও। আমি কোনো কথা না শুনে দৌড়াতে লাগলাম। হঠাৎ আমার পা থেমে গেল, কারণ আমার সামনে একটা বড় সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। এদিকে পেছনে ছেলেটিও আমার কাছে চলে আসছে। এখন কোন দিকে যাব বুঝছি না। আমার দুপাশে খাল রয়েছে। সাপ, আমি খুব ভয় পাই। সাপটা আমার দিকে তেড়ে আসতেই চিৎকার দিয়ে পেছনে ছেলেটিকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, সাপ সাপ সাপ, প্লিজ বাঁচান সাপ, আমার খুব ভয় করে। আপনার মার্ডারের কথা আমি কাউকে বলবো না। তারপরও যদি আমাকে মারেন তাহলে মেরে ফেলেন, কিন্তু ওই সাপটাকে তাড়ান। এইদিকে রিমের আচমকা জড়িয়ে ধরায় ছেলেটি সফট, ওর শরীর দিয়ে যেন কারেন্ট বয়ে যাচ্ছে। প্রথম কোনো মেয়ে ছোঁয়া পেয়েছে, সে তার হার্টবিট বেড়ে যায়। রিমের কথা শুনে ছেলেটি ভ্যাবাচেকা খেয়ে গেছে। তারপর কোমর থেকে বন্দুক বের করে সাপটিকে গুলি করতেই সাপটি চলে যায়। কিন্তু রিম ভয়ে এভাবেই ছেলেটিকে জড়িয়ে ধরে রাখে। ছেলেটি তো অবাক, ভাবে কি অদ্ভুত মেয়ে, একটা সাপকে এত ভয় পায় যে ও আমার কাছে মরতেও রাজি। যে ওকে মারতে আসে তাকেই জড়িয়ে ধরে। মুখ দিয়ে আপনা আপনি হাসি চলে আসে। তারপর গম্ভীর ভাব করে বলে ওঠে, সাপ চলে গেছে, ছাড়ুন এবার। লোকটার কথা শুনে লোকটিকে ছেড়ে ওনার বুক থেকে উঠতে চোখ যায় লোকটির দিকে। কি হ্যান্ডসাম ছেলে, মুখটা হা হয়ে যায়। দাড়িগুলো সেই, শার্টের বোতাম খোলা, ভেতরে সাদা টি শার্ট পরা। কিন্তু একটু আগের কথাগুলো মনে পড়তে ভয়ে কুঁকড়ে যাই। থ্যাংক ইউ বলে দিলাম এক দৌড়। মুহূর্তেই উধাও। আমার এমন কাণ্ডে লোকটি ওখানে হা করে দাঁড়িয়ে আছে। আর
ভাবে যাকে সারা শহরের মানুষ ভয় পায় সে কিনা একটা পিচ্চি মেয়েকে ধরতে পারলো না। আনমনে হেসে দেয়, কিন্তু কেন হাসলো নিজেও জানে না। এদিকে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে থাকি, তখনই রায়ার নিশি এসে বলে, কিরে তুই কই হারিয়ে গেছিলি? এত সময় ধরে খুঁজছি। আমি সব কথা ওদের খুলে বললাম। ওরা শুনে ভয় পেয়ে যায়। সব স্যারকে বলার জন্য বললে ভয়ে বলতে না করে। আর রাতেই তো এখান থেকে চলে যাব। তারপর সবাই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। কিন্তু এই দৃশ্যটা আমার চোখের সামনে ভাসছে। একটা লোক কতটা খারাপ একজন মানুষকে মেরে ফেলে। সেদিন রাতেই বাস বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ছেলেটি রাতে ঘুমোতে পারছে না। রিমের কথাগুলো মনে পড়তেই আনমনেই হেসে ফেলে। ছেলেটি আর কেউ না, শহরের মাফিয়া আরুশ খান। সবাই তাকে চেনে, সবাই ভয় পায় তাকে। কেউ তার পেছনে লাগলে সোজা পৃথিবী থেকে সরিয়ে দেয়। আরুষ একজন বিজনেসম্যান, বাবা মা কেউ নেই। চাচার কাছে বড় হয়েছে। ছোটবেলা থেকেই খুব রাগী, জেদি ও বদমেজাজি। ও যেটা পছন্দ সেটা যে করেই হোক পাবে। আরুষের চোখে রিমের ভয়ার্ত মুখটি ভাসছে। এই মুখে কি মায়া, এসব ভাবছে আর মুচকি মুচকি হাসছে। এদিকে তাদের রাগী গম্ভীর বসের মুচকি হাসা দেখে সবাই তো অবাক। একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। যে ছেলেটা এত রাগী, এত ভয়ানক, যাকে কখনো হাসতে কি ভালো করে নর্মাল কারোর সাথে কথা বলতে দেখেনি, সে কি না হাসছে, ভাবা যায় না। তাদের বস কি পাগল হয়ে গেল নাকি? সবার এভাবে হাঁ করে তাকিয়ে থাকা দেখে একটু অপ্রস্তুত হয়ে যায় আরুষ। মুখে আগের সেই গম্ভীর ভাবটা এনে বলে, কি হয়েছে? সবাই এভাবে হা করে তাকিয়ে আছো কেন? কাজ শেষ করেছো? সবাই একসাথে, জি বস। ওকে, যাও এখন। তখনই একটা গার্ড বলে, স্যার এই মেয়েটাকে girls, খুঁজে কি কেমন মেরে আছো? দিব? এই কথাটা শুনতে স্যার মেয়েটাকে রাগে লাল খুঁজে কি হয়ে যায় মেরে দিব? আরুষ। শাট আপ! হাউ ডিয়ার ইউ! তোমার সাহস কি করে হয় ওর গায়ে হাত দেবার? কথা বল! গেট লস্ট! বলে সোফা একটা লাথি মারে। আরুষের এই কথা শুনে সবাই তো অবাক। দ্রুত সবাই ওখান থেকে চলে যায়। ওরা চলে যেতেই আরুষ ভাবে, এটা ও কেন করলো? ওই মেয়েটাকে মারার কথা বলতে এত রাগ হলো কেন? কিছুই বুঝতে পারলো না। সারা রাত শুধু ওর কথাই ভাবছে, কিছুতেই মাথা থেকে সরাতে পারলো না। এক নজর দেখতে ইচ্ছে করছে। এমনটা ওর কেন হচ্ছে নিজেও জানে না। তাহলে কি প্রেমে পড়েছে সে, নাকি মায়ায়? কিছুই সে জানে না, শুধু জানে ওকে ছাড়া বাঁচা যাবে না। ওকে না পেলে তার হার্টবিট থেমে যাবে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হবে। গার্ডদের ফোন দিয়ে বলে ওর সব ডিটেলস খুঁজে বের করতে, কিন্তু ততক্ষণে রিম সেখান থেকে চলে আসে। হোটেলে গিয়ে শুধু এতটুকুই জানতে পারে ওরা ঢাকা থেকে কলেজ ট্যুরে এসেছে। এরপরে আরুষও চলে আসে ঢাকায়। ও সেখানে বিজনেসের কাজে গেছিল। এসেই পুরো শহর তন্ন তন্ন করে, কিন্তু তার প্রিয়তমাকে খুঁজে পায় না। এদিকে রিম পড়ে জানতে পারে ছেলেটি একজন বড় মাফিয়া, কিন্তু বাসায় গিয়ে কাউকে কিছুই বলেনি। অনেক খুঁজে আরুষ 2 মাস পর তার প্রিয়তমার খোঁজ পায়। এই 2 মাসে ঘটনাটা রিম প্রথমে ভয়ে ভয়ে থাকলেও পরে তা প্রায় ভুলে যায়। বর্তমান রিম উঠে চোখ মুছে বাইরে চলে আসে। তখনই নিশি আর রাই এসে বলে, তুই এত তুই সময় এত কই সময় ছিলে? কই ছিলি? আর তোর আর চোখ তোর মুখ চোখ মুখ এরকম এরকম লাগছে কেন? লাগছে কি কেন? হয়েছে? কি হয়েছে? তারপর নিশি আর রাইকে সব কথা বলে। কান্নায় ভেঙে পড়ে নিশি। দোষ কাঁদিস না, চল আন্টি আর আঙ্কেলকে আগে গিয়ে বলি। কিন্তু রিম বলতে নিষেধ করে, কারণ আরুষ খুবই ভয়ানক লোক। যদি ওর ফ্যামিলির কোনো ক্ষতি করে ফেলে, তাই ভয় কাউকে কিছুই বলে না, বাসায় চলে যায়। রাতে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে। সবাই অনেকবার ডাকলেও মাথা ব্যথা বলে ঘুমিয়ে যায়। হঠাৎ ফোনের রিংটনের শব্দে ঘুম ভাঙে। স্ক্রিনে তাকিয়ে দেখে রাত 11:16 বাজে। ঘুম ঘুম ঘুমের ঘোরে কল রিসিভ করে ধরতেই ফোনের ওপাশ থেকে বলে,
জান, রিম ঘুমের ঘোরে উত্তর দেয়। হুম। রিমের ঘুম জড়ানো কণ্ঠ শুনে ফোনের ওপাশে আরুষের বুকে হাত দিয়ে ফেলে। হাই মেরি জান, তোমার ওই ঘুম জড়ানো বয়স শুনেই মরে যাব আমি। ওপাশ থেকে আর কোনো সাড়া না পেয়ে বলে। ডিনার করেছো জান? রিম আবার উত্তর দেয়। না। রিমের উত্তর শুনে রেগে যায় আরুষ, হালকা রেগে বলে। কেন করনি? আজকে অনেক কান্না করছি, আর কান্না করলে আমার মাথা ব্যথা করে, তাই না খেয়ে ঘুমিয়ে আছি। আরুষ ওর কান্নার কথা শুনে বুকে চিনচিন অনুভব করে, বিচলিত হয়ে বলে। কেন জান, কান্না করেছো কেন? রিম চোখ বন্ধ করে বলতে শুরু করে। ওই খবিশের নানার জন্য আরুষের বাচ্চা খরচ কত বড় সাহস আমাকে কেস করে। ওই স্টুপিড নাইজেরিয়ানের মেরে তক্তা বানিয়ে মুড়ি ঘন্ট বানাবো, তারপর ওইটা পাশের বাসা ডলি আন্টির কুকুর ডগিকে খাওয়াবো। কথাগুলো শুনে চরম রেগে যায় আরুষ, রাগী কটাক্ষ ভয়েসে বলে। কি বললে? ওপাশ থেকে জোরে ধমকে হুশ আসে রিমের, লাফিয়ে উঠে ঘুম থেকে ফোনের স্ক্রিনে তাকাতেই আননোন নাম্বার দেখে চমকে যায়। কার সাথে আবুল তাবুল কথা বলছে বুঝতে পারছে না। ওপাশের লোকটাকে চিহ্নিত করতে বলে। ককে? জান, আবার বলো, কি বললে? ওপাশ থেকে রাগী শব্দ শুনে নিজেও রেগে যায়। একে তো ওর আরামের ঘুম হারাম করে দিয়ে আবার রুট সাউন্ড করছে। এক নাগারে বলতে লাগে। কে রে তুই? একে তো আমার ঘুমটা নষ্ট করলি, তার উপর আমাকে ছাড়ছিস, তাও আবার আমাকে জান বলিস। তোর সাহস হয় কি করে আমাকে জান বলিস? তোর মুখ ভেঙে আমি রাস্তায় টাঙাবো। বল, তোর নামটা শুধু বল। এতক্ষণ ধরে রিমের কথাগুলো শুনে আরুষ রেগে ফেটে পড়ছে, রাগে চোখ লাল হয়ে যাচ্ছে। ওর সাথে এভাবে কথা তো দূরে থাক, চোখ তুলে কথা বলতেও মানুষ সাহস করে না। হাত মুষ্টি করে রাগ সংযত করে দাঁতে দাঁত চেপে বলে। আরুষ খান। কথাটা শুনেই রিমের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, মুখ দিয়ে আর কথা বের হয় না। নিজেই নিজেকে দুষছে, কি সর্বনাশ করেছে ও। এতক্ষণ ধরে যা তা শুনালাম গুন্ডাটাকে, এখন তো আমার আর রক্ষা নেই, আমাকে নিশ্চিত মেরে ফেলবে গো। আল্লাহ আমাকে বাঁচাও। কথাগুলো মনে মনে বলছে, তখনই ওপাশ থেকে বলল। কি হলো জান, কথা বলছো না কেন? এতক্ষণ তো মুখ দিয়ে খই ফুটালো, এখন কি হলো? কথাগুলো ধমক দিয়ে বলতেই কেঁপে উঠে রিম, কাঁদো কাঁদো করে বলে। সরি, আমি আসলে বুঝতে পারিনি। রিমের কথা শুনে খুব হাসি পায় আরুষের, বুঝতে পারছে রিম ভয় পাচ্ছে। মুহূর্তে সব রাগ উধাও হয়ে যায়, গম্ভীর ভাবটা বজায় রেখে বলে। যাও গিয়ে ডিনার করে এসো, না খেয়ে কোনোদিন ঘুমাবা না। আর যদি কোনোদিন কান্না করতে শুনি তাহলে কিন্তু তোমার খবর আছে, চোখ দিয়ে যাতে এক ফোঁটাও জল না পড়ে, মনে থাকবে? আরুষের কথা শুনে মিনমিন করে বলে। তোর কি, আমি কাঁদলে? শালা আরুষের বাচ্চা খরচ, গুন্ডা একটা, আবার হুকুম দিচ্ছে খাবার খেতে। কে রে তোর কথা শুনতে আমার ঠেকা পড়ছে, বচ্চার ছেলে একটা। ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে আরুষ ধমকের সুরে বলল। কি হলো, কথা কানে যায় না? যাও গিয়ে খেয়ে এসো, আর যদি না খাও তাহলে আমি এসে খাইয়ে দিব, সাথে শাস্তিটা ফ্রি। বলে বাঁকা হাসে আরুষ। ওর কথা শুনে লাফিয়ে উঠে রিম বলে। না না না, আমি খাচ্ছি। এই তো গুড গার্ল, আই লাভ মাই সুইট হার্ট। বলে আরুষ কল কেটে দেয়। আর রিম ভাবতে থাকে, ওর নাম্বার কই থেকে পেল। পরক্ষণে আবার ভাবে, এটা ওই গুন্ডার কাছে তো অসম্ভব কিছু না। তারপর নিচে যায়, গিয়ে ফ্রিজ থেকে খাবার খুলে খেয়ে ঘুমিয়ে পড়ে। আসলে ওর খুব খিদেও পেয়েছিল। সকালে কলেজে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো রিক্সা পাচ্ছে না। রিয়াদ আগেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, ওকে বলেছিল ড্রপ করে দিবে, ও নিজেই না করে দিয়েছে। এখন মনে মনে পস্তাচ্ছে। হঠাৎ ওর সামনে একটা কালো রঙের কার থামায়, অবাক হয়ে যায় রিম। গাড়ির জানালার কাছ নামতেই আরুষকে দেখে চমকে যায় রিম, ভয়ে দু কদম পিছিয়ে যায়। আরুষ ওর দিকে তাকিয়ে বলে। গাইতে ওঠো।
সেটা শুনে আরও ভয় পেয়ে যায় রিম। ভাবছে গাড়িতে কেন উঠতে বলছে, কোথায় নিয়ে যাবে, খুন করে ফেলতে? ভাবতে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। রিম কিছু না ভেবে দৌড় শুরু করে। তখন আরুষও দৌড়ে পিছন থেকে খপ করে হাতটা ধরে চেপে ধরে। রাগী কণ্ঠে বলে। কি হলো, কোথায় পালাচ্ছ? চুপচাপ গাড়িতে ওঠো। রিম অহেতুক হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করছে আর বলছে। যাব না আমি। হাত ছাড়ুন আমার। আরুষ বাঁকা হেসে বলে। তুমি কি চাও সবার সামনে কোলে নিয়ে গাড়িতে তুলি? এমনিতেই তোমার কলেজে লেট হয়ে যাচ্ছে, সো চুপচাপ ওঠো। রিম এবার থমকে যায়, কোনো কথা না বলে গাড়িতে উঠে পড়ে। আরুষও গাড়িতে উঠে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলে। সিট বেল্ট বাঁধো। আরুষের কথায় কোনো প্রতিক্রিয়া নেই রিমের, চুপচাপ বসে থাকে। আরুষ দাঁতের দাঁত চেপে বলে। তুমি কি সিট বেল্টটা লাগাবে না? ওকে, আমি লাগিয়ে দিচ্ছি। কথাটা বলে রিমের কাছে এগোতে যাবে, তখনই রিম চট করে সিট বেল্টটা বেঁধে নেয়। তারপর আরুষ ড্রাইভ করা শুরু করে আর রিম জানালার বাইরে তাকিয়ে থাকে। আরুষ আর চোখে আয়নায় বারবার রিমকে দেখছে। হঠাৎ রিম বলে। রিম আরুষের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আজ প্রথম আরুষকে পরখ করে। পরনে সাদা টি শার্ট, কালো জ্যাকেট, চোখের সানগ্লাস, মুখে খোঁচা খোঁচা দাড়ি, হাইটে ওর থেকে অনেক লম্বা, পুরো হিরোর মতো। বিশেষ করে ওর দাড়িগুলো দেখে মরতে ক্রাশ খায় রিম। রিমের হঠাৎ এই তাকানো দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আরুষ। ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে সামনে তাকিয়ে বলে। এইভাবে দেখালে অ্যাক্সিডেন্ট করবো জান। আরুষের কথায় একটু লজ্জা পায় রিম, মনে মনে বলে। ইস, ছি ছি। রিম, তুই ওই গুন্ডার দিকে তাকিয়ে ক্রাশ খাইছ? ছি। চোখ নামিয়ে সিরিয়াস ভঙ্গিতে আরুষের দিকে প্রশ্ন ছুড়ে বলে। আচ্ছা, আপনার সমস্যা কি? আমার পেছনে পড়ে আছেন কেন? আমি আপনার ব্যাপারে কাউকে কিছু বলিনি, তারপরও আমাকে ডিস্টার্ব করছেন কেন? আমাকে শান্তি মতো থাকতে দিবেন না, নাকি মেরে ফেলতে চান? মেরে ফেললে ফেলুন, এত লেট করছেন কেন? নাকি তিলে তিলে মারবেন? রিমের কথায় কোনো উত্তর দেয় না আরুষ। সামনে তাকিয়ে ড্রাইভ করে যাচ্ছে, যেন কোনো কথা ওর কানে পর্যন্ত যাচ্ছে না। আরুষের থেকে কোনো উত্তর না পেয়ে বিরক্ত হয়ে বাইরে তাকিয়ে থাকে রিম। গাড়ি এসে থামে রিমের কলেজের সামনে। গাড়ি থামতেই রিম গাড়ির থেকে নামবে, তখনই আরুষ হাত ধরে হ্যাঁচকা টান দেয়। হঠাৎ হ্যাঁচকা টানে টাল সামলাতে না পেরে আরুষের বুকের উপর পড়ে যায়। আরুষ শক্ত করে বুকে জড়িয়ে ধরে রিম ছুটাছুটি শুরু। তারপর ও ছাড়াতে পারে না। এক পর্যায়ে শান্ত হয়ে যায়। আরুষ জড়িয়ে ধরেই বলতে শুরু করে। ওই মারা তো কিছুই না জান, তুমি বললে ও কিছুই হবে না। আর ভয় কেন পাচ্ছ আমাকে? তোমাকে মেরে ফেলা তো আমি কল্পনাও করতে পারবো না জান। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন তুমি আমার মনে গেঁথে গেছো। তোমার ওই বাচ্চা বাচ্চা কাণ্ড সবসময় আমার চোখের সামনে ভাসতো। সাপের ভয়ে জড়িয়ে ধরেছিলে যখন, তখন থেকেই আমি তোমার হয়ে গেছি। তোমার স্পর্শে আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। জীবনে প্রথম কেউ আমায় জড়িয়ে ধরেছিল, সেই থেকে তুমি ছাড়া আমি আর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সারাক্ষণ তোমার কথা মনে হয়। তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। তখন আমি পাগল প্রায়। আর কয়েকটা দিন যদি তোমায় খুঁজে না পেতাম, তাহলে এই আরুষ খান হয়তো মরে যেত। কি জাদু করেছো জান, পারছি না তোমায় ছাড়া থাকতে। খুব ভালোবাসি তোমায়। এতক্ষণ ওর বুকে থেকেই কথাগুলি শুনছিল রিম। আরুষের হার্টবিট কানে বাজছে। ওর কথাগুলো শুনে থমকে যায় রিম। ও কি বলবে বুঝতে পারছে না, কিন্তু সাহস করে বলেই দিল। আমি আপনাকে ভালোবাসি না। আরুষ রিমের মুখটা তুলে চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলে। তোমাকে বলিনি ভালোবাসতে। আমার ভালোবাসা দিয়ে এই দুজনের ভালোবাসা পূর্ণ করব। তুমি শুধু আমার, আর কারণ নয়। যে তোমার দিকে নজর দিবে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিব। কেউ তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে না, সেটা তুমিও পারবে না। কথাগুলো রাগী কণ্ঠে বললে রিম কিছুটা ভয় পেয়ে যায়। তারপর আরুষের কপালে চুমু দিয়ে হালকা কেঁপে ওঠে। তারপর আরুষ মুচকি হেসে বলে। লাভ ইউ জান। যাও মন দিয়ে ক্লাস করবা, আর ওই ছেলের সাথে যেন কথা বলতে না দেখি। রিম
গাড়ি থেকে নেমে যেতেই আরুষ বাই বলে গাড়ি নিয়ে চলে যায়। আর রিম ওর যাওয়ার পথে তাকিয়ে থেকে ভাবে, এখনই মিষ্টি করে কথা বলে, আবার এখনই ধমক দিয়ে চলে গেল। খরচ একটা, কত বড় সাহস! আমাকে ভালোবাসার কথা বলে, আবার আমাকেই বলে তোমাকে কে বলেছে বলতে। আমার নাম বললেও চলবে, বিয়ত্তপ একটা। তোর নামে আমি মামলা করব। আমাকে কিস দেওয়ার জন্য আবার বলে কোনো ছেলের সাথে কথা কথা বলবো না। তোর হুকুমের গোলাম আমি। কথা বলবো, 100 বার বলবো। আমাকে কি পেয়েছে? কথাগুলো বলে রাগে গজগজ করতে করতে কলেজে ঢুকবে, তখনই রায় আর নিশি চলে এসে নিশি নিশি সন্দেহের দৃষ্টিতে বলে। কে ওই হ্যান্ডসাম ছেলেটা? নিশির কথা শুনে রেগে গিয়ে বলে। ওই আরুষের বাচ্চা খারুস। এই কথাটা বলতেই দুজনে কি বলে চিৎকার করে ওঠে। আরুষকে সবাই চিনে, ও যে বড় গুন্ডা, না চেনার উপায় আছে? রিম শুধু এতদিন আরুষ খান নাম শুনেই ও দেখেনি কখনো, কিন্তু ভাগ্যের কারণে ওই জঙ্গলে দেখা হয়েছিল রিমের। তারপর নিশিয়া রায়কে সব কথা খুলে বলে। রায় খুব উৎফুল্ল হয়ে বলে, কি হ্যান্ডসাম ছেলে রে বাবা। কিন্তু বোন, আমি তো ব্যাপারটা ওই ক্রাশ গুন্ডাটা খাইছি। জানলে কোনো হ্যাঁ, ঝামেলা ছেলেটা করবে না তো? গুন্ডা তো কি হয়েছে? তোর জায়গায় আমি থাকলে হ্যাঁ করে দিতাম। লাইফটা পুরা হিন্দি সিনেমার মতো হতো। তোরে ডাক্তার। রায়ের কথা শুনে রিম রেগে গিয়ে বলে। এটা সিনেমা নয়, বাস্তব। আর ও একটা গুন্ডা, যে মানুষকে মার্ডার করে, যার মানুষের জন্য কোনো দয়া মায়া নেই, সে আমাকে ভালোবাসবে? ইম্পসিবল। কথাগুলো বলে ক্লাসে চলে যায় রিম। তার পিছনে রায় আর নিশিও যায়।